তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আলোচনা করব ন্যায় অনুমানে ব্যাখ্যা লেখার কৌশল। রহিদ হাসান মুর্শিদাবাদ থেকে সে লিখেছে যে ন্যায় অনুমানের ব্যাখ্যাটা যদি একটু সহজ করে বলেন তাহলে খুব ভালো হয়। আসলে রোহিতের প্রশ্নের অ্যান্সার দিতে আমি এই ন্যায় অনুমানটি এটি লিখে আমি দোষগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি যে কি করে একজন সাধারণ ছাত্র যাতে ব্যাখ্যাটা সহজে লিখতে পারে তারই একটি চেষ্টা করলাম। তো খুব তাড়াহুড়া করে এটি করা হলো, তো তোমরা বুঝে নিও। এরপরেও যদি অসুবিধে হয় তাহলে আবার তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো দেখো, আমরা ন্যায় অনুমানের যে ব্যাখ্যা লিখব, কিন্তু ব্যাখ্যা লেখার আগে একটি ন্যায় অনুমান আমাদের করা দরকার। এই জন্য আমি ভিডিওটি তাড়াতাড়ি শেষ করার জন্য, যাতে খুব কম সময়ে শেষ করা যায়, এই জন্য আমি আগেই লিখে রেখেছি। দেখো, এখানে যে সমস্যাটির কথা বলা হয়েছে যে প্রত্যেকটি মুরগি ডিম থেকে জন্মায়, প্রত্যেকটি ডিম মুরগি থেকে জন্মায়, সুতরাং প্রত্যেকটি ডিম থেকে জন্মায়। এটি একটি সমস্যা। এই সমস্যাটিকে সাজানোই হয়েছে। সকল ডিম হয় এমন যে ডিম থেকে জন্মায়, সকল ডিম হয় এমন যে মুরগি থেকে জন্মায়, সকল মুরগি হয় এমন যে ডিম থেকে জন্মায়। তো এটি সাজানো আছে, তোমরা জানো না অনুমান কিভাবে সাজাতে হয়। আজকের আলোচ্য বিষয়ে আমরা ব্যাখ্যা কিভাবে লিখবো। দেখো, এটি আমাদের দোষ ঘটেছে। তাহলে এখন দোষ ঘটেছে কি করে বুঝলাম? ন্যায়ের যে 5টি নিয়ম আছে, সেই 5টি নিয়ম, ভুল বললাম, ন্যায়ের যে 10টি নিয়ম আছে, এই 10টি নিয়ম আমরা একটা একটা করে এখানে অ্যাপ্লাই করব। তাতে দেখব যে যদি আমাদের এই 5টি নিয়ম ঠিকঠাক থাকে তাহলে আমরা একটি ন্যায় বৈধ বলতে পারি, কিন্তু তার আগেই যদি দোষ বেরিয়ে যায়, কোনো নিয়ম লঙ্ঘন করে, সেক্ষেত্রে দোষ হয়। এক্ষেত্রে আমরা একটা একটা করে নিয়ম দেখব এবং সেটা কি দোষ হলো সেই দোষটির ব্যাখ্যা কিন্তু আমাদের করতে হবে। তো দেখো, এখানে প্রথম 1 নম্বর নিয়মে ন্যায় অনুমানের 3টি পদ থাকবে, তার কমও নয় বেশিও নয়। আমাদের প্রথম নিয়ম হচ্ছে একটি ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার কমও নয় বেশিও নয়। যদি সেই 3টি পদের বেশি থাকে তাহলে নিয়মটি অমান্য করে, 1 নম্বর নিয়মটি অমান্য করবে এবং সেখানে একটি দোষ ঘটে, যা হচ্ছে চতুষ্পদী দোষ। এবারে তাহলে দেখা যাক, প্রথম নিয়ম আমরা ধরবো। দেখো, এখানে ডিম এস, এটা এস, এমন যে ডিম থেকে জন্মায় এটা পি, তাহলে এমন যে ডিম থেকে জন্মায় এটা পি। ডিম হয় এমন যে মুরগি থেকে জন্মায়, তাহলে দেখো এইটা, এই যে মুরগি হচ্ছে এম, আর এই এমন যে মুরগি থেকে জন্মায়, তাহলে দেখো পদ হচ্ছে আমাদের এস, এখানে একটি পদ, পি হচ্ছে পি মিলে 2টি পদ, কিন্তু দেখো এম এখানে মুরগি আর এখানে মুরগি থেকে জন্মায়, তাহলে দেখো পদ কিন্তু আমাদের 4টি হয়ে গেল। এখানে মুরগি একটা পদ আর হচ্ছে মুরগি থেকে জন্মায় আরেকটি পদ, এই 2টি পদ কখনোই এক নয়। কাজেই এটা প্রথম নিয়ম অমান্য করেছে। অর্থাৎ আমাদের ন্যায় অনুমানে আমরা দেখি যে প্রথম নিয়মে যদি বলে যে একটি ন্যায়ে 3টি পদ থাকে, তার কম নয় বেশিও নয়, কিন্তু এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম যে 3টির পদ বেশি রয়েছে, কাজেই এটি প্রথম নিয়ম অমান্য করেছে। আর প্রথম নিয়ম অমান্য করলে চতুষ্পদী দোষ ঘটে, প্রথম নিয়ম অমান্য করলে চতুষ্পদী দোষ ঘটে। তাই এখানে দোষের নাম লিখবো আমরা চতুষ্পদী দোষ, অথবা আমরা লিখতে পারি চারিপদ ঘটিত দোষ, একই বিষয়। এখন আমরা এই যে দোষটা ব্যাখ্যা করব কি করে, এখানে দোষটা ব্যাখ্যা করার একটি সহজ উপায় হলো, আমাদের কয়েকটি পয়েন্ট মনে রাখলে আমরা এই দোষটি লিখতে পারবো। আসলে এই ব্যাখ্যাতে কি লিখতে হয়? ব্যাখ্যাতে লিখতে হয় কেন আসলে এই দোষটি ঘটলো, কেন এই দোষটি ঘটলো, সেই কথাটা লিখে দিলেই আমাদের ব্যাখ্যা লেখা হয়ে গেল। অনেক বইয়ে অনেক শিক্ষক অনেকভাবেই ব্যাখ্যা আমরা লেখা দেখি, তো আমিও একভাবে ব্যাখ্যা দেখাবো। তো ব্যাখ্যাটা কি, মূল জিনিসটাকে এক রেখে বিভিন্ন ভাষায় প্রকাশ করা যায়, তাহলে ব্যাখ্যাটা একরকমভাবে লিখে দিলেই হলো। এখানে যে মূল বিষয়টি, সেই মূল বিষয়টি একই থাকে, ভাষাটা আলাদা হতে পারে। তো দেখো, আমরা যদি এই ব্যাখ্যাটিকে লিখতে চাই তাহলে এই ব্যাখ্যাটিকে আমরা কি করে লিখতে পারি? তাহলে প্রথমে এইটি যে একটি ন্যায় অনুমান, আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি এটি একটি ন্যায়
অনুমান। এটি একটি ন্যায় অনুমান, এটি প্রথম বাক্য আমরা লিখতে পারি। তাহলে এবারে আমরা লিখতে পারি ন্যায়ের নিয়মে বলা আছে যে, কি বলা আছে দেখো, আমাদের কোন নিয়মে দোষ ঘটেছে? 1 নম্বর নিয়মে। তাহলে ন্যায়ের নিয়মে বলা আছে, তাহলে ওই 1 নম্বর নিয়মটাকেই লিখতে হবে আমাদের। ন্যায়ের নিয়মে বলা আছে যে প্রতিটি ন্যায়ে 3টি পথ থাকবে, তার কমও নয় বেশিও নয়। লিখলাম। এবার এখানে কি করা হয়েছে? এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম যে এই ন্যায় অনুমানটিতে, এই ন্যায় অনুমানটিতে 3টির বেশি পথ রয়েছে। এই ন্যায় অনুমানটিতে 3টির বেশি পথ রয়েছে, অর্থাৎ 4টি পথ। তাই এখানে 4টি পথ ঘটিত দোষ হয়েছে। আমি বলে দিচ্ছি, লেখা যদি বুঝতে না পারো বা দেখা সম্ভব না হয় তাহলে আমি বলে দিচ্ছি আর কি। এটি একটি ন্যায় অনুমান। ন্যায়ের নিয়মে বলা আছে যে প্রতিটি ন্যায়ে 3টি পথ থাকবে, তার কমও নয় বেশিও নয়। এই ন্যায় অনুমানটিতে 3টির বেশি পথ থাকায় এখানে 4টি পথ ঘটিত দোষ হয়েছে। তাহলে দেখো, 1 নম্বর নিয়ম যদি ব্রেক করে, 1 নম্বর নিয়ম যদি অমান্য করে বা লঙ্ঘন করে, তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা লিখতে পারি যে এটি একটি ন্যায় অনুমান। ন্যায়ের নিয়মে বলা হয়েছে যে প্রতিটি ন্যায়ে 3টি পথ থাকবে, তার কমও নয় বেশিও নয়। কিন্তু এখানে দেখা গেল যে মুরগি আর মুরগি থেকে জন্মায়, এই দুটি আলাদা, অর্থাৎ হেতুপদে এখানে 2টি। তাহলে পক্ষপদ আছে, সাধ্যপদ আছে, এখানে আবার 2টি, এই জন্য 4টি পথ থাকা, এখানে 4টি পথ ঘটিত দোষ হয়েছে। ব্যাপারটি বোঝা গেল? এখন এটাকে যদি আমরা বিশ্লেষণ করি বা এটি নিয়ে যদি আমরা স্টাডি করি, ভালোভাবে দেখি বা চর্চা করি, এটাকে গবেষণা করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে একটি সূত্রের মতো বলা যাচ্ছে। কিরকম? দেখো, আমি 1 নম্বর বাক্যে লিখেছি এটি একটি ন্যায় অনুমান, এখানে লিখেছি এটি একটি ন্যায় অনুমান। তারপরে 2 নম্বর, দেখো 2 নম্বরটা নিয়মে যা বলা আছে এখানে আমি তাই লিখছি, যা করা হয়েছে আর যা ঘটেছে। এই যে 4টি বাক্য, এই 4টি বাক্যেই আমরা ন্যায় অনুমানে ব্যাখ্যা দিতে পারি। এই 4টি পয়েন্টকেই মাথায় রেখে আমরা এই ব্যাখ্যাটি দিতে পারি। দেখো, তাহলে এটি একটি ন্যায় অনুমান, তার মানে যে ন্যায় অনুমানটি করতে বলবে সেই ন্যায় অনুমানটিকে আমরা লিখব, যে এটি ব্যাখ্যাতে আমরা লিখব এটি একটি ন্যায় অনুমান। এটি আমাদের 1 নম্বর বাক্য। সূত্রটি হচ্ছে এরকম যে এটি একটি ন্যায় অনুমান, এটা প্রথম বাক্য লিখতে হবে। এবারে দ্বিতীয় বাক্যে আমরা কি লিখব? দ্বিতীয় বাক্যে বলা হয়েছে নিয়মে যা বলা হয়েছে। দেখো, এটি একটি ন্যায় অনুমান, এটা প্রথম বাক্য শেষ। তারপরের বাক্যে বলা হয়েছে ন্যায়ের নিয়মে বলা আছে যে প্রতিটি ন্যায়ে 3টি পথ থাকবে, তার কমও নয় বেশিও নয়। তাহলে দেখো, এই পর্যন্ত হচ্ছে 2 নম্বর বাক্য। 2 নম্বর বাক্যে বলা হয়েছে ন্যায়ের নিয়মে যা বলা আছে। তাহলে ন্যায়ের নিয়মে কি বলা আছে সেটা লিখে দিলাম। ন্যায়ের নিয়মে বলা আছে যে প্রতিটি ন্যায় অনুমানে 3টি পথ থাকবে, তার কমও নয় বেশিও নয়। তাহলে 2 নম্বর পয়েন্টও গেল। এবারে 3 নম্বর পয়েন্ট, যা করা হয়েছে। এখানে কি করা হয়েছে? দেখো, এখানে দেখো মুরগি আর মুরগি থেকে জন্মায়, এটি হচ্ছে আলাদা। তাহলে কি করা হয়েছে? এই জন্য এখানে 2টি পদ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে হ্যাঁ, আমরা লিখব যা করা হয়েছে। কি করা হয়েছে? নিয়ম এখান পর্যন্ত শেষ। তারপরে বলছে যে এই ন্যায় অনুমানটিতে 3টির বেশি পদ রয়েছে। এই অনুমানটিতে 3টির পদ বেশি রয়েছে, তার মানে যা করা হয়েছে তাই করা হয়েছে, 3টির পদ বেশি করা হয়েছে। এবারে যা ঘটেছে, তার ফলে কি ঘটলো? 3টির পদ বেশি রয়েছে, অর্থাৎ 4টি পদ। তাই এখানে 4টি পদ ঘটিত দোষ হয়েছে। এইটা আমাদের
4 নম্বর বাক্য। তাহলে দেখো আমরা যদি এইটাকে বিশ্লেষণ করি, আমি এরকম একটি সূত্র পেয়েছি বা এরকম ভাবে মনে রাখতে গেলে আমরা ব্যাখ্যাটিকে, যাদের ব্যাখ্যা লিখতে অসুবিধা তারা এই পয়েন্টটাকে মাথায় রাখতে পারে, তাহলে যদি একটু সুবিধা হয়। এমনিতে ব্যাখ্যা লিখতে সকলেই পারে, কিন্তু যারা একটু মানে অসুবিধা হয় যাদের আর লেখা, তাদের যদি হেল্প হয় তাহলে দেখো এখানে ব্যাখ্যা লেখার ক্ষেত্রে এই 4টি কথা মাথায় রাখতে হবে। এটি এটি ন্যায় অনুমান, এটি প্রথম বাক্য। 2 নম্বর বাক্য লিখতে হবে ন্যায়ের নিয়মে যা বলা হয়েছে। 3 নম্বর বাক্য হচ্ছে যা করা হয়েছে আর যা ঘটেছে। ন্যায়ের নিয়মে বলা হয়েছে, তাই ন্যায়ের নিয়মে বলা হয়েছে প্রতিটি ন্যায়, অর্থাৎ নিয়মটি যা সেই নিয়ম। তারপরে যা করা হয়েছে, কি করা হয়েছে, 4টি পদ করা হয়েছে, তাই এখানে 4টি পদের কথা লেখা হয়েছে। তারপরে যা ঘটেছে, কি ঘটেছে, চতুষ্পদী দোষ ঘটেছে, তাই লেখা হলো। এবারে তোমরা যদি এইভাবে এই পয়েন্টটাকে মাথায় রেখে এইটা যদি তোমরা করতে পারো, তাহলে আমার মনে হয় অনেকটা সহজ হবে এবং তোমাদের হেল্প হবে। এবারে দেখো, এটা তো শুধুমাত্র 4ই পদের কথা বললাম। যদি 1 নম্বর নিয়মটি, অর্থাৎ প্রথম নিয়মটি যদি অমান্য করে, তাহলে 4ই পদ গঠিত দোষ হবে। এবারে আমরা আরও তো কতগুলি দোষ রয়েছে, সেই দোষগুলো সম্পর্কেও আমরা একটু টাচ করে যাব। দেখো আমরা এবারে পরে আরেকটি দোষ নিয়ে আলোচনা করব, সেই দোষটির ব্যাখ্যা কি করে লিখব। তো দেখো এখানেও একটি আমি উদাহরণ দিতে চাই। উদাহরণ দিয়ে আমি এই ব্যাখ্যাটিকে রেখে কি করে আমরা সেটাও করতে পারবো। তাহলে দেখো আমরা আরেকটি উদাহরণ নেই। উদাহরণ হচ্ছে এরকম, সকল বৃদ্ধ হয় দুর্বল। এটা করা আছে এই জন্যে খুব তাড়াতাড়ি করব আর কি। ছেলেটি হয় দুর্বল, ছেলেটি হয় দুর্বল, সুতরাং এবছর ছেলেটি হয় বৃদ্ধ। দেখো আজকে আমাদের আলোচনা কিন্তু ব্যাখ্যা নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করব। এখানে দেখো সিদ্ধান্ত বাক্য ছেলেটি হয় বৃদ্ধ, এস এখানে পি আমরা দিতে পারি, ছেলেটি এস, ছেলেটি হয় দুর্বল, এটা এম নতুন পদ আসলো, বৃদ্ধ এটা পি, এটা হচ্ছে পি, দুর্বল এম, তাহলে এটা হচ্ছে এম। তাহলে আমরা এই ন্যায়টি যদি বিচার করি তাহলে এখানে কোন দোষ থাকে। দেখো একটি ন্যায় অনুমানে আমাদের প্রথম নিয়ম হচ্ছে 3টি পদ থাকে, তার কমও নয় বেশিও নয়। আমরা এখানে দেখি যে কোন দোষটা রয়েছে আগে। তাহলে একটি ন্যায় 3টি পদ থাকবে, তার কমও নয় বেশিও নয়। প্রথম নিয়ম দেখো, বৃদ্ধ একটি পদ, দুর্বল আরেকটি পদ, ছেলেটি আরেকটি পদ। এখানে কিন্তু দেখো 3টি পদ ঠিকঠাক আছে, অর্থাৎ এম এস এম পি, এই 3টি পদ কিন্তু ঠিক আছে। পক্ষ সাধ্য হেতু এই 3টি পদ কিন্তু কোনো রকম ডিস্টার্ব নেই, ঠিকঠাক আছে। তাহলে 1 নম্বর নিয়মটা আমাদের ঠিকঠাক আছে, ফলে 1 নম্বর নিয়মে দোষ ঘটলো না। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে একটি ন্যায়ে 3টি বচন থাকবে, তার কমও নয় বেশিও নয়। দেখো এখানে ঠিক তাই আছে, একটি ন্যায়ে 3টি বচন আছে। তাহলে একটি ন্যায়ে 3টি বচন আছে, তার মানে এই নিয়মটাও ঠিক আছে। তাহলে 2 নম্বর নিয়মটাও আমাদের ঠিক আছে। এবারে দেখো 3 নম্বর নিয়ম। তাহলে 3 নম্বর নিয়মটি কি? 3 নম্বর নিয়ম হচ্ছে দুটি যুক্তি বাক্যের মধ্যে হেতুপদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। 3 নম্বর নিয়মটি হচ্ছে দুটি যুক্তি বাক্যের মধ্যে হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। তাহলে এবারে আমরা এই নিয়মটা যাচ করি। তাহলে দেখো হেতুপদ হচ্ছে এম, এ বচন হওয়াতে ব্যাপ্য হয় নাই। আবার হেতুপদ এম বিধেয় পদেই রয়েছে, কিন্তু এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে ব্যাপ্য করে না। তার মানে আমরা কি দেখলাম, এখানে যে হেতুপদটি একবারও ব্যাপ্য হয়নি, অথচ নিয়মে বলা ছিল যে হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু এখানে দুটি যুক্তি বাক্যের মধ্যে একবারও ব্যাপ্য হলো না। কথা ছিল ব্যাপ্য হওয়ার, যে কোনো একবার ব্যাপ্য হলেই চলতো, কিন্তু একবারও ব্যাপ্য হলো না, তাহলে দোষ ঘটলো। এবারে এই 3 নম্বর নিয়মে যদি এসে দোষ ঘটে, তাহলে সেই দোষটির নাম হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। তাই আমরা এখানে লিখে দিলাম অব্যাপ্য হেতু দোষ। 3 নম্বর নিয়মটি যদি অমান্য করে বা লঙ্ঘন করে, তাহলে যে দোষ ঘটে তার নাম হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। তোমরা এটা জানো। তাহলে এই অব্যাপ্য হেতু দোষ, এবারে এইটাকে আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা দোষ পেয়ে গেলাম, দোষ লিখলেই আমাদের ব্যাখ্যা লিখতে হবে।
তাহলে দেখো এবারে ব্যাখ্যাটা আমরা কি লিখতে পারি। ব্যাখ্যার সূত্র হচ্ছে এটি একটি ন্যায় অনুমান বলা হয়েছে, এটি একটি ন্যায় অনুমান। এবারে 2 নম্বর মানে পয়েন্ট হচ্ছে ন্যায়ের নিয়মে যা বলা আছে, তাহলে আমরা কি লিখব এখানে 2 নম্বর বাক্যটা লিখব ন্যায়ের নিয়মে বলা আছে যে প্রতিটি ন্যায়ে 3টি পদ থাকবে। এবারে আমরা লিখব কি এখানে যেহেতু 3 নম্বর নিয়মটি গন্ডগোল করেছে, অমান্য করেছে, ফলে 3 নম্বর নিয়মটির কথা লিখব। তাহলে 3 নম্বর নিয়মে বলা হয়েছে যে প্রতিটি ন্যায়ে না বলছে ন্যায়ের নিয়মে বলা আছে যে প্রতিটি ন্যায়ে 3টি পদ থাকবে। তাহলে এই বাক্যটাকে আমাদের চেঞ্জ করতে হবে। নিয়মটি কি, তাহলে 3 নম্বর নিয়মটি যা সেটা লিখতে হবে। বলা হয়েছে নিয়মে আছে বলা আছে যে প্রতিটি না, এই নিয়মটা চেঞ্জ করতে হবে আমাকে। তাহলে এখানে এই বাক্যটি আমাদের চেঞ্জ করে দিতে হবে। ন্যায়ের নিয়মে বলা আছে যে ন্যায়ের নিয়মে বলা আছে যে দুটি যুক্তি বাক্যের মধ্যে অন্তত পক্ষে হেতুপদকে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। তাহলে ন্যায়ের নিয়মে যে বাক্যটা সেই বাক্যটা কমপ্লিট করলাম। এটি একটি ন্যায় অনুমান। ন্যায়ের নিয়মে বলা আছে যে দুটি যুক্তি বাক্যের মধ্যে হেতুপদকে অবশ্যই একবার, অন্তত পক্ষে হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। কিন্তু এই ন্যায় অনুমানটিতে তাহলে এবারে যা ঘটেছে, তাহলে এইটুক চেঞ্জ করে দিতে হবে। কি ঘটেছে, যা করা হয়েছে আর কি। কিন্তু এই ন্যায় অনুমানটিতে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি। যার ফলে কি ঘটেছে, তাই এখানে অব্যাপ্য হেতু দোষ ঘটেছে। বোঝা গেল? এবারে রিপিট করে দেই ব্যাপারটিকে। এটি একটি ন্যায় অনুমান। ন্যায়ের নিয়মে বলা আছে যে দুটি যুক্তি বাক্যের মধ্যে অন্তত পক্ষে হেতুপদকে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। এটা ন্যায়ের নিয়ম, অর্থাৎ 3 নম্বর নিয়মে বলা আছে এটা। এখন এটা বলা আছে, তারপরে যা বলা আছে, যা করা হয়েছে, কি করা হয়েছে, হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি। কিন্তু এই ন্যায় অনুমানটিতে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, তাই এখানে অব্যাপ্য হেতু দোষ ঘটেছে। অর্থাৎ যা ঘটেছে, কি ঘটেছে, অব্যাপ্য হেতু দোষ ঘটেছে। তাহলে এখানেও দেখো এই সূত্র কিন্তু কাজে লাগলো। কিরকম, এটি একটি ন্যায় অনুমান। আমরা প্রথমেই লিখেছি 1 নম্বর নিয়ম, এটি একটি ন্যায় অনুমান, 1 নম্বর বাক্য। দ্বিতীয় বাক্য ন্যায়ের নিয়মে বলা আছে, ন্যায়ের নিয়মে যা বলা আছে, ওই যে দোষটি ঘটলো সেই নিয়মটি লিখব। তাহলে ন্যায়ের নিয়মে বলা আছে, কি বলা আছে, যে দুটি যুক্তি বাক্যের মধ্যে অন্তত পক্ষে বা কম পক্ষে হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে, এটা বলা আছে। যা করা হয়েছে, কিন্তু এই ন্যায় অনুমানটিতে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি, তাই এখানে অব্যাপ্য হেতু দোষ ঘটেছে। এইটুক। এবারে আমরা পরে আরেকটা দেখব। এইটা আমরা দেখলাম হচ্ছে অব্যাপ্য হেতু দোষের ব্যাখ্যা কিভাবে লিখলাম। তার আগে একটা দেখেছি যে চারিপদ ঘটিত দোষ। এবারে আমরা আরেকটি উদাহরণ লিখব, সেই উদাহরণে বিচার করে দেখব এটি কোন দোষ, কিভাবে ব্যাখ্যা লিখব। গীতা হয় মেয়ে, রীতা নয় গীতা,
রিতা নয় মে, রিতা নয় মে, রিতা নয় মে, এটা এ বচন, এটা ই বচন, রিতা নয় গীতা, এটাও ই বচন। তাহলে দেখো এখানে আমরা এবারে ব্যাখ্যা করতে চাই। রিতা, রিতা এস, এটা হচ্ছে পি, রিতা এস, গীতা হচ্ছে এম, তাহলে গীতা হয়ে গেল এম, মে হয়ে গেল পি। তার মানে এবারে এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? দেখো তিনটি পদ কিন্তু ঠিক আছে, রিতা রিতা, গীতা গীতা, মে মে, তিনটি পদ ঠিকঠাক। তাহলে 1 নম্বর নিয়ম ঠিক আছে। 2 নম্বর নিয়ম হচ্ছে একটি ন্যায়ে 3টি বচন থাকবে, 3টি বচন আছে, এটাও ঠিক আছে। 3 নম্বর নিয়ম হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। দেখো হেতুপদ এ বচন ব্যাপ্য হয়ে গেছে, ই বচন এখানেও ব্যাপ্য হয়েছে, একবার ব্যাপ্য হলে চলে, এখানে 2বার ব্যাপ্য হয়েছে। তাহলে হেতুপদ একবার ব্যাপ্য হলে চলে, এখানে 2বার ব্যাপ্য হয়েছে, আরো ভালো হয়েছে। এবারে 3 নম্বর নিয়ম চলে গেল। এবারে 4 নম্বর নিয়ম দেখবো। 4 নম্বর নিয়ম হচ্ছে যুক্তিবাক্যে যদি কোনো পদ ব্যাপ্য না হয় সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তার মানে যুক্তিবাক্যে ব্যাপ্য না হলে সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। তার মানে যে পদটি যুক্তিবাক্যে ব্যাপ্য হবে না সেই পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এটা হচ্ছে 4 নম্বর নিয়ম। তাহলে দেখো যুক্তিবাক্যে এই মে পদটি কিন্তু ব্যাপ্য হয়নি, কারণ এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে ব্যাপ্য করে না, কাজে এটি ব্যাপ্য হয়নি। তাহলে এই পদটি সিদ্ধান্তে কি ব্যাপ্য হতে পারবে? নিয়ম কি বলে? যুক্তিবাক্যে যদি ব্যাপ্য না হয় সিদ্ধান্তেও ব্যাপ্য হবে না। তাহলে এখানে ব্যাপ্য হয়নি, এখানেও ব্যাপ্য হবে না। কিন্তু এখানে কি তাই ঘটেছে? দেখো ই বচন কি, ই বচন দুটাকেই ব্যাপ্য করে, তার মানে ব্যাপ্য হয়েছে। তাহলে নিয়মের কথাটি কিন্তু অমান্য করলো, অর্থাৎ এখানেই দোষ ঘটলো। তাহলে দেখো 4 নম্বর নিয়মে কিন্তু দোষ ঘটলো। কি দোষ ঘটলো? যুক্তিবাক্যে ব্যাপ্য না হওয়া পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেল, ই বচন ব্যাপ্য হয়েছে, তাই এখানে দোষ ঘটে। দোষের নাম কি? দোষের নাম হচ্ছে অবৈধ। এই নম্বরে যদি এই 4 নম্বরে যদি দোষ ঘটে তাহলে সেখানে 2টি দোষ ঘটতে পারে, একটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ আর একটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ। কিন্তু এখানে দেখো কি করা হলো, এই মে পদটি সাধ্য পদ, ফলে এই সাধ্য পদটি গন্ডগোল করেছে, এই জন্যে অবৈধ সাধ্য দোষ। দোষের নাম কি? অবৈধ সাধ্য দোষ। কেন? কারণ সাধ্য পদটি যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে, এই জন্যই তো সাধ্য দোষ। এখন আমরা এটাকে ব্যাখ্যা করব। ব্যাখ্যার নিয়ম এটা, এটি একটি ন্যায় অনুমান। বললাম এটি একটি ন্যায় অনুমান, প্রথম বাক্য শেষ। দ্বিতীয় বাক্যে আমরা কি লিখবো? নিয়মে যা বলা হয়েছে। কত নম্বর নিয়ম লিখবো? এবারে 4 নম্বর নিয়ম লিখবো, কারণ নিয়মে 4 নম্বর নিয়মে যা বলা হয়েছে তাহলে লিখবো এটি একটি ন্যায় অনুমান। দ্বিতীয় বাক্য লিখবো ন্যায়ের নিয়মে বলা আছে যে, কি বলা আছে? বলা আছে যুক্তি বাক্যে যদি কোনো পদ ব্যাপ্য না হয় সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাহলে নিয়মটিকে লিখতে হবে আমাদের। ন্যায়ের নিয়মে বলা আছে যে যুক্তি বাক্যে যে পদ ব্যাপ্য হয় না সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য হতে পারে না। তাহলে যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয় না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, নিয়মে এটা বলা আছে। এবারে কি ঘটেছে এখানে দেখো, যুক্তিবাক্যে যে পদটি ব্যাপ্য হয় নাই সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়েছে, তাহলে আমরা সেটাই লিখবো। কিন্তু এই অনুমানটিতে বা এই ন্যায় অনুমানটিতে যুক্তিবাক্যে ব্যাপ্য না হওয়া পদ, যুক্তি বাক্যে ব্যাপ্য না হওয়া পদ, অন্য ভাষাও লিখতে পারো তোমরা, না হওয়া পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। তাই এখানে অব্যাপ্য, তাই এখানে এটা আগেরটা ছিল অব্যাপ্য হেতু দোষ, তাই এখানে অবৈধ সাধ্য দোষ ঘটেছে। এবারে রিপিট করে দেই, এটি একটি ন্যায় অনুমান। ন্যায় নিয়মে বলা হয়েছে যে
যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হবে না, যুক্তিবাক্যে যদি কোনো পদ ব্যাপ্য না হয় সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। যুক্তিবাক্যে তাই লেখা হয়েছে, যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয় না সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য হতে পারে না। কিন্তু এই ন্যায় অনুমানটিতে যুক্তিবাক্যের ব্যাপ্য না হওয়া পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, যুক্তিবাক্যের ব্যাপ্য না হওয়া পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই এখানে অবৈধ সাধ্য দোষ ঘটেছে। কেন সাধ্য দোষ? যেহেতু সাধ্য পদটি কাজটি করেছে, তাই এখানে অবৈধ সাধ্য দোষ ঘটেছে। তাহলে দেখো এখানে এই চারটি কথা মাথায় রাখলে আমরা কিন্তু ব্যাখ্যাটা জলের মতো লিখতে পারছি। ঠিক আছে, এবারে আমরা আরেকটি উদাহরণ নেব, অর্থাৎ পরের দোষ। আমার মনে হয় তোমাদের ব্যাখ্যাটা এতক্ষণে মাথায় ঢুকে গেছে, তবুও আরেকটি উদাহরণ আমরা দেখি। সকল মরণশীল জীব হয় ভারতীয়, এবচন এবচন, সকল মানুষ হয় মরণশীল জীব, মরণশীল জীব, সকল ভারতীয় হয় মানুষ, এবচন সকল ভারতীয় হয় মানুষ। তাহলে দেখো আমরা এই মরণশীল জীব এস, এটা হচ্ছে ভারতীয় পি, তাহলে ভারতীয় এটা পি, মানুষ হচ্ছে আমাদের মরণশীল হচ্ছে আমাদের এজ, মানুষ হচ্ছে আমাদের এম হয়ে গেল, মানুষ হচ্ছে এম। তাহলে দেখো এখানে আমরা এবারে খুব তাড়াতাড়ি করব যে এখানে দেখো পদ তিনটি কিন্তু ঠিকই আছে। 1 নম্বর নিয়ম হচ্ছে তিনটি পদ দরকার, মরণশীল জীব, মরণশীল জীব, ভারতীয়, ভারতীয়, মানুষ, মানুষ, তিনটি পদ ঠিকঠাক আছে। এবারে 2 নম্বর নিয়ম তিনটি বচন দরকার, তিনটি বচন আছে। 3 নম্বর নিয়ম হেতুপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে, হয়েছে দেখো হেতুপদ মানুষ, এখানে এই বচন হওয়াতে যুক্তিবাক্যে ব্যাপ্য হয়েছে, 3 নম্বর নিয়ম ঠিক আছে। 4 নম্বর নিয়ম যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হতে পারে না। দেখো মানুষ এখানে ব্যাপ্য হয়নি, কিন্তু এটা তো সিদ্ধান্তে নেই, ফলে এটা দেখার বিষয় নেই। যুক্তিবাক্য আরও একটি আছে, তাহলে যুক্তিবাক্যে মরণশীল পদটা ব্যাপ্য হয়নি, কিন্তু এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে। দেখো আবার 4 নম্বর নিয়মে দোষ ঘটলো, যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয় না সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হতে পারে না। তাহলে দেখো যুক্তিবাক্যে কিন্তু এই মরণশীল পদটা ব্যাপ্য হয়নি, কারণ এটা এ বচন হওয়াতে বিধেয় পদে থাকা এই পদটি ব্যাপ্য হয়নি। অথচ সিদ্ধান্তে এই পদটি রয়েছে উদ্দেশ্য পদে, তাহলে এ বচন তো উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। তাহলে যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে এখানে এসে ব্যাপ্য হয়ে গেল। তাই এখানে কি দোষ ঘটলো? এখানে দোষের নাম আমরা লিখবো হচ্ছে, ওখানে তো আগেই বললাম যে ওই নিয়ম লঙ্ঘন করলে দুটি দোষ ঘটে, একটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ আর একটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ, এটা হচ্ছে তাহলে অবৈধ পক্ষ দোষ। এবারে অবৈধ পক্ষ দোষ যেহেতু হলো, তাহলে এটা কেন অবৈধ পক্ষ দোষ হলো? কারণ হচ্ছে পক্ষপদটি গন্ডগোল পাকিয়েছে এখানে, তাই অবৈধ পক্ষ দোষ হলো। আগেরটা সাধ্যপদ মানে ঘটনাটি সাধ্যপদের ছিল, এই জন্য ওটা সাধ্য দোষ ঘটেছে। তাহলে ব্যাখ্যাটি আমরা এইভাবেই লিখবো, একই রকম সেম ব্যাখ্যা, এটি একটি ন্যায় অনুমান। তাহলে এটি একটি ন্যায় অনুমান লিখলাম প্রথম বাক্য, ন্যায় নিয়মে যা বলা আছে, কি বলা আছে? যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয় না সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে তারপরে কি ঘটলো? যা করা হয়েছে, কি করা হয়েছে? করা হয়েছে পক্ষবাক্যে অর্থাৎ যুক্তিবাক্যে ব্যাপ্য না হওয়া পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। তাহলে আমরা যদি আরেকটু বাড়িয়ে লিখতে চাই, তাহলে আমরা এটা লিখবো যে যুক্তিবাক্যে মরণশীল পক্ষপদটি ব্যাপ্য না হওয়ায় সিদ্ধান্তে পক্ষপদটি ব্যাপ্য হয়েছে, তাই এখানে অবৈধ পক্ষদোষ ঘটেছে। অর্থাৎ পক্ষপদ পক্ষবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। না, এটি কাটা নয়, তাহলে এটি রাইট, তোমরা বুঝতে পারবে যে তাহলে যুক্তিবাক্যে যে পদটি ব্যাপ্য হলো না সিদ্ধান্তে এসে ব্যাপ্য হলো। তাহলে আমরা ব্যাখ্যাটাকে এভাবে লিখতে পারি, এটি ন্যায় অনুমান, ন্যায় নিয়মে বলা আছে, কি বলা আছে? যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি, অর্থাৎ যুক্তিবাক্য বলতে এটা পক্ষবাক্য, তাই আমরা এখানে লেখাটা একটু চেঞ্জ করতে পারি যে পক্ষবাক্যে যে পদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে সে পদ ব্যাপ্য হয়ে গেছে, তাই এখানে অবৈধ পক্ষদোষ ঘটেছে। আমি আর লিখলাম না বিস্তারিত, পরে আমরা আরেকটি উদাহরণ দেখব এবারে। তাহলে অবৈধ পক্ষদোষের ব্যাখ্যাটা এরকম করে আমরা লিখতে পারি। এবারে দেখো আরেকটি উদাহরণ আমরা দিতে পারি।
ঈশ্বর নয় পূর্ণ সত্তা, ঈশ্বর নয় পূর্ণ সত্তা। ইবচন, ইবচন মানুষ নয় ঈশ্বর, মানুষ নয়, মানুষ নয় ঈশ্বর। আবার ইবচন মানুষ নয় পূর্ণ সত্তা, মানুষ নয় পূর্ণ সত্তা। তাহলে কি হলো ঘটনাটি দেখো এবারে। ঈশ্বর এস পি, তাহলে ঈশ্বর এস, তাহলে ঈশ্বর এস, পূর্ণ সত্তা, পূর্ণ সত্তা, পূর্ণ সত্তা পি, পূর্ণ সত্তা পি, মানুষ, মানুষ, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম। তাহলে এখানে আমরা দেখব তিনটি পদ ঠিকঠাক আছে, তিনটি বচন ঠিকঠাক আছে। যুক্তিবাক্যে যে পদ ব্যাপ্য হয় না, দেখো ই বচন হতে যুক্তিবাক্যে ব্যাপ্য না হওয়া কোনো পদই নাই। তাহলে এই 4 নম্বর নিয়মও ঠিকঠাক আছে। এবারে 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম কি? 5 নম্বর নিয়ম হচ্ছে দুটি নাবাচক যুক্তিবাক্য থেকে কখনো সিদ্ধান্ত টানা যায় না। কিন্তু দেখো এখানে যুক্তিবাক্য দুটি ই বচন, তার মানে দুটি হচ্ছে নাবাচক বচন। তাহলে নিয়মে বলছে দুটি যুক্তিবাক্য, নাবাচক যুক্তিবাক্য থেকে কোনো সিদ্ধান্ত টানা যায় না, অথচ এখানে সিদ্ধান্ত টানা হয়েছে। অর্থাৎ সিদ্ধান্ত তো করতেই হবে আমাদের, কিন্তু উপরের দুটা নাবাচক যুক্তিবাক্য হওয়ায় এখানে তবু সিদ্ধান্ত টানা হয়েছে। এই জন্যে এখানে একটি দোষ ঘটেছে, যার নাম হচ্ছে নর্থক যুক্তিবাক্যজনিত দোষ, বা দুটি নাবাচক যুক্তিবাক্যজনিত দোষ। দুটি নাবাচক যুক্তি বাক্য জনিত দোষ, দুটি নাবাচক যুক্তিবাক্য জনিত দোষ। তাহলে আমরা বুঝলাম যে এখানে দুটি যুক্তিবাক্য নাবাচক হওয়ায় এখানে কিন্তু দুটি নাবাচক যুক্তিবাক্য জনিত দোষ ঘটলো। এটি হচ্ছে 5 নম্বর নিয়মের দোষ। এবারে দেখো এই ন্যায়টিতে এই দোষটিকে আমরা তাহলে কিভাবে ব্যাখ্যা করব? সেম ব্যাখ্যা। এটি একটি ন্যায় অনুমান। ন্যায়ের নিয়মে বলা হয়েছে, কি বলা হয়েছে? দুটি নাবাচক যুক্তিবাক্য থেকে কখনোই সিদ্ধান্ত টানা যায় না। এবারে আমরা 5 নম্বর বাক্যটি অর্থাৎ 5 নম্বর নিয়মটি লিখে দেবো, কারণ যেহেতু 5 নম্বর নিয়মটি ব্রেক করেছে, তাই এখানে 5 নম্বর নিয়মে যা বলা আছে তাই লিখবো। তাহলে এটি একটি ন্যায় অনুমান। ন্যায়ের নিয়মে বলা হয়েছে, কি বলা হয়েছে? দুটি নাবাচক যুক্তিবাক্য থেকে কখনোই সিদ্ধান্ত টানা যায় না, অথচ এখানে সিদ্ধান্ত করা হয়েছে। তাই ন্যায় অনুমানটি দুটি নাবাচক যুক্তিবাক্যজনিত দোষে দুষ্ট। আরেকবার রিপিট করি, এটি একটি ন্যায় অনুমান। ন্যায়ের নিয়মে বলা হয়েছে, কি বলা হয়েছে? বলা হয়েছে দুটি নাবাচক যুক্তিবাক্য থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, অথচ এই ন্যায় অনুমানটিতে দুটি নাবাচক যুক্তিবাক্য থাকা সত্ত্বেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এখানে দুটি নাবাচক যুক্তিবাক্যজনিত দোষে দুষ্ট এই অনুমানটি। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের এই যে নাবাচক যুক্তিবাক্যজনিত দোষের ব্যাখ্যা। তাহলে আমরা এখানে দেখলাম, কি দেখলাম? চারিপদ গঠিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ এবং দুটি নাবাচক যুক্তিবাক্যজনিত দোষ। এই হচ্ছে দোষের যে ব্যাখ্যাগুলো, এগুলোই দোষ। তাহলে এই কয়টা দোষের ব্যাখ্যা কিন্তু আমরা শিখে গেলাম। এবারে তোমরা তবুও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করবে, আমি আরও তোমাদেরকে সাহায্য করতে পারি এই বিষয়ে। অর্থাৎ তোমরা যত প্রশ্ন করবে, যত জানতে চাইবে, আমি জানাতে চাইবো কিভাবে তোমাদেরকে বোঝাতে পারি। আর আমি যদি বোঝাতে পারি তাহলে আমি খুব খুশি হই যে তোমাদের সমস্যা আমি সমাধান করতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই থাকলো, কেমন?